অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে যদি কথা বলি, বাংলাদেশের ব্যাটিং এ নিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং, যেটা হচ্ছে যে ওদের টপ যে 6 জন ব্যাটসম্যান তার মধ্যে মিচেল মার্শ আর হচ্ছে ম্যাক্সওয়েল ফর্মে নেই। বাকি যে 4 জন তাদের টুর্নামেন্টের স্ট্রাইক রেট হচ্ছে 140+, স্টোইনিসের তো সম্ভবত 190+। তো আর বাংলাদেশের সাথে আসলে তুলনা করে লাভ নেই, বাংলাদেশের হাইয়েস্ট হচ্ছে 125 তাহিদ হৃদয়ের। তো এক্ষেত্রে বাংলাদেশের জন্য কালকে মাথা ব্যথা, মানে স্টোইনিস তো দুটো ম্যাচ অলরেডি খুব ভালো করেছেন, ইয়েকে নিয়ে ট্রাভিস হেডকে নিয়ে আমরা কথা বলছিলাম। But মাথা ব্যথা, সবচেয়ে বড় মাথা ব্যথা কে হতে পারে? মানে যদি অ্যাকচুয়ালি আইপিএল চিন্তা করলে বা বিশ্বকাপ চিন্তা করলে স্টোইনিস বা হেড ছাড়া আসলে কারো কথা মাথায় আসবে না। কিন্তু যদি বাংলাদেশ চিন্তা করে যে স্পিন নিয়ে আক্রমণ সাজাতে চাইবে, তাহলে হয়তো বা বাংলাদেশের জন্য মেইন চিন্তার কারণ হতে পারেন ডেভিড ওয়ার্নারও। হেড এবং হেড যদি একবার শুরু করে দেন, দেখা যায় যে 6 ওভারে পাওয়ার প্লেতে দেখা গেল যে প্রায় 70 রান এনে দিচ্ছেন বা 80 রান এনে দিচ্ছেন, ম্যাচ হয়তো ওখানে শেষ হয়ে যাবে। কিন্তু হেডকে ধরা গেল যে বাংলাদেশ আউট করে ফেলেছে, এরপরে যে বিশাল লম্বা ডানাতির যে মিছিল, এর মাঝখানে বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন ওয়ার্নার। কারণ হচ্ছে এই দলে স্মিথ নেই, ম্যাক্সওয়েল একটু ফর্মে নেই। কে জানে, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের বিপক্ষে ব্যাটসম্যানরা ফর্মে ফিরে আসেন, ম্যাক্সওয়েল ফর্মে ফিরে আসতে পারেন। কিন্তু যদি ধরা যায় ম্যাক্সওয়েল তার ফর্ম ধরে রেখেছেন, মানে বাজে ফর্মটা ধরে রেখেছেন, সেক্ষেত্রে ওয়ার্নার স্পিনের বিপক্ষে বেশ ভালো তার। এবং ওয়ার্নারের সবচেয়ে দুর্দান্ত যেই ক্ষমতা, সেটা হচ্ছে কোনো রিস্ক না নিয়ে, কোনো ঝুঁকি না নিয়ে উনি 150 স্ট্রাইক রেটে অনায়াসে রান তুলে নিলেন শুধুমাত্র সিঙ্গেলস এবং ডাবলসের উপর। ফলে এমন উইকেটে যদি কোনো একটা ব্যাটসম্যান দেখা যায় কোনো ঝুঁকি না নিয়ে 150 বা 100, 150 দরকার না, 130 স্ট্রাইক রেটে রান নিচ্ছেন, তাহলেই কিন্তু শেষ 10 ওভারে ঝড় তুলে ফেলা যায়। কালকে কিন্তু যুক্তরাষ্ট্র প্রথম 12 ওভার শেষে 14 ওভার শেষ 12 ওভার শেষে 80 রান ছিল মাত্র। এরপরে কিন্তু তারা বেশ ফ্লোতে রান করেছে, অর্থাৎ গিয়ার বদলে ফেলা যায়। 14 ওভার পর্যন্ত যেখানে গসের মতো ব্যাটসম্যানের রান ছিল 37, সে কিন্তু পরে 87 রানের মতো করে ফেলেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে একজন ব্যাটসম্যান যদি সেট হয়ে যায়, তাকে আউট করা খুব কঠিন এবং তিনি অনেক বড় ইনিংস খেলতে পারেন সেক্ষেত্রে। এবং এইসব বড় ইনিংস খেলার ক্ষেত্রে ওয়ার্নারের ধারে কাছে কিন্তু সারা বিশ্বে কোনো ব্যাটসম্যান নেই, অত যে কোনো কন্ডিশন চিন্তা করলে। আর এন্টিকার মতো ব্যাটিং কন্ডিশন চিন্তা করলে, হ্যাঁ, যদি প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের জন্য মূল দুশ্চিন্তা অবশ্যই হেড, এবং শেষের দিকে চিন্তা করলে অবশ্যই তৈরি। কিন্তু আমি যদি পুরো ইনিংস চিন্তা করি, ওয়ার্নারকে যদি বাংলাদেশ আউট করতে না পারে, তাহলে ওয়ার্নার এই ম্যাচটা বের করে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার ইনিংসটা রিভলভ করবে। ফেরদৌস, বাংলাদেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের জন্য বোলিংয়ের ক্ষেত্রে আমরা তো বাংলাদেশের বোলিং নিয়ে তো অনেক কথা হচ্ছে। তাসকিন, মুস্তাফিজের কথা তো ডেফিনেটলি বলতে হবে। মুস্তাফিজ অসাধারণ বোলিং করছেন এবং কালকের পিচের জন্য, পিচটাও তার জন্য সুইটেবল হয়তো। তানজিম সাকিবও ভালো বোলিং করছেন। রিশাদের ব্যাপারটা যদি বলি, বাংলাদেশ কিন্তু রিশাদ বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ওয়েপন। বাংলাদেশ তো কখনোই সেভাবে লেগ স্পিনার পায়নি এবং এই বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত বেশ ভালো করছেন। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া কখনো রিশাদের এগেনস্টে খেলেনি, যদিও এই যুগে এসে আর আসলে আগে খেলেছে কি খেলেনি সেটা খুব একটা বড় ফ্যাক্টর না। বাট স্টিল রিশাদ কতটা বড় অস্ত্র হতে পারেন বাংলাদেশের জন্য? হ্যাঁ, এটা মজার ব্যাপার হচ্ছে রিশাদকে নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। মানে রিশাদ এখন এত বড়ই একটা ফ্যাক্টর, এই নিয়ে বাংলাদেশকে দুটো ম্যাচে প্রায় হেরে যাওয়া ম্যাচ রিশাদের কারণে ঘুরে বাংলাদেশের পক্ষে এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিশাদ কিন্তু ওই যে বর্তমানে যেসব বর্তমানে লেগ স্পিন প্রায় সব দলেই থাকে, কিন্তু সব লেগ স্পিনারের দেখা যায় যে মূল অস্ত্র হচ্ছে গুগলি। রিশাদ কিন্তু গুগলিটা খুব কম ইউজ করছেন, তার অ্যাকচুয়াল সত্যিকারের লেগ স্পিনই প্রভাব খাটেছে। হাসারাঙ্গকে আউট করার ক্ষেত্রে তার লেগ স্পিন কাজে দিয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়াটা তার লেগ স্পিনই কাজে দিয়েছে, তাকে অ্যাগেন্স্ট দ্য স্পিনে খেলতে গিয়ে আউট হয়েছে। দেখা গেছে যে এই যে অস্ট্রেলিয়ার যে 5 জন ডানাতে ব্যাটসম্যান, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাগেন্স্ট দ্য স্পিনে যদি খেলতে যায়, তাহলে রিশাদ বেশ ভালো প্রভাব ফেলতে পারেন। তবে একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে গত 2023 সাল থেকে অস্ট্রেলিয়ার লেগ স্পিনের বিপক্ষে তাদের প্রভাব বেশ ভালো। তারা প্রায় 140-এর উপরে স্ট্রাইক রেটে রান নিচ্ছেন, যেটা আসলেই সারা বিশ্ব যদি চিন্তা করে অস্ট্রেলিয়া বেশ ভালো করছে। এটা একটা কারণ আছে, কারণ অস্ট্রেলিয়ার দেশের কন্ডিশন বিবেচনা করলে এই লেগ স্পিনিং, তারা লেগ স্পিন খেলে অভ্যস্ত। যেটা সবসময় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে নতুন বলারের বিপক্ষে সবসময় একটু হলেও শেকি থাকে, সেটা নতুন পেস বলার হোক, নতুন স্পিনার হোক, অস্ট্রেলিয়া শেকি থাকে। ফলে এবং যেটা বলছিলাম যে এখন সবাই ওই যে লেগ স্পিনার বলতে তাদের গুগলি খেলতে অভ্যস্ত হয়ে যান, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেহেতু রিশাদের লেগ স্পিনটা বেশ কার্যকর, তার বলে বাড়তি একটা বাউন্স থাকে, এবং তার এবারে রিশাদের যেটা হচ্ছে তার ম্যাচ রিডিংটা দুর্দান্ত। 14 বা 15 ওভারের দিকে এসে যেভাবে ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছেন, এই জিনিসটা এখনও পর্যন্ত বিশ্বকাপে
অস্ট্রেলিয়াকে ফেস করতে হয়নি। যতই আপনি মাঠে আগে পরিকল্পনা করেন, মাঠে সেই জিনিসটা ফেস করা খুব কঠিন, খুব টাফ। ফলে মজার ব্যাপার হচ্ছে এখানেই হয়তো বা গেমটা চেঞ্জ হবে, কারণ অস্ট্রেলিয়ার স্টোইনিস এই ম্যাচের 14-15 ওভারের পরেই রানের গতিটা বাড়িয়ে নেন। ওদিকে স্টোইনিস আমাদের রিশাদ কিন্তু এই সময়ে এসে ম্যাচটা চেঞ্জ করে দিচ্ছেন। ফলে এই লড়াইয়ে যে জিতবেন, রিশাদ ভার্সেস স্টোইনিস থাকবে আমি বলছি না, কিন্তু স্টোইনিসের পরে ডেভিড থাকবে বা তার আগে হয়তো বা ম্যাক্সওয়েল থাকবে। কিন্তু এই যে বিগ হিটারদের এগেনস্টে রিশাদ কী করছেন সেটাই আসলে ম্যাচ চেঞ্জ করে দেবে। দর্শক, আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30টায় ম্যাচ শুরু হবে। আশা করি বাংলাদেশ বেশ উপভোগ্য একটা ম্যাচ উপহার দিবে। ধন্যবাদ সবাইকে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।